আমাদের আজকের গ্রাফ থিওরির আর একটা টিউটোরিয়াল নিয়ে আমি এসেছি। তো আজকে যে টপিকটা আমরা পড়ব সেটা হচ্ছে কাট সেট। আমরা এর আগে স্প্যানিং ট্রির ক্লাস করেছিলাম এবং স্প্যানিং ট্রি আমাদের পড়া হয়েছিল এবং আমরা দেখেছিলাম যে একটা কানেক্টেড গ্রাফের ক্ষেত্রে স্প্যানিং ট্রি কতটা ইম্পর্টেন্ট। তো আমরা এই কাট সেট, এই নতুন একটা কনসেপ্ট আজকে ইন্ট্রোডিউস করতে যাচ্ছি। সেই কাট সেটের কনসেপ্টটার সঙ্গেও কিন্তু আমাদের এই স্প্যানিং ট্রির অনেক কিছু সম্পর্ক আছে। তো সবার প্রথমে আমরা জেনে নিই যে কাট সেট বলতে আমরা কি বুঝি। কাট সেট হচ্ছে একটা কানেক্টেড গ্রাফের এমন কতগুলো এজ, যে এজগুলোকে যদি আমরা ওই গ্রাফ থেকে রিমুভ করি তাহলে ওই গ্রাফটা একটা ডিসকানেক্টেড গ্রাফ হয়ে যাবে। এবং ওই যে সেটটা, ওর থেকে যদি কোনো প্রপার সাবসেট আমরা ডিজাইন করতে পারি যেটা দিয়েও গ্রাফটাকে ডিসকানেক্ট করতে পারবো, তবে সেটা কাট সেট হবে না। তার মানে যেটা কাট সেট হবে তার থেকে কম এজ দিয়ে ওই গ্রাফটাকে ডিসকানেক্ট করা যাবে না। তাহলে এখানে ডেফিনেশনটা বলা আছে, ইন এ কানেক্টেড গ্রাফ জি, এ কাট সেট ইজ এ set of edges whose removal from G leaves G disconnected, provided removal of no proper subset of these edges disconnects G. যেটা বললাম যে একটা কানেক্টেড গ্রাফ আছে, একটা সেট অফ এজ কে আমরা যদি ডিলিট করি গ্রাফ থেকে, তাহলে যে বাকি গ্রাফটা পড়ে থাকবে সেটা একটা ডিসকানেক্টেড গ্রাফ হবে এবং তার দুটো কম্পোনেন্ট থাকবে। এবং এই যে সেট, যে এজগুলো আমরা ডিলিট করলাম, ওর যদি কোনো প্রপার সাবসেটকে আমরা ডিলিট করে এই কাজটা করতে পারি, তাহলে যে প্রথমে যে সেটটা নিয়েছিলাম সেটা আর একটা কাট সেট হবে না। আর এই কন্ডিশনটা যদি স্যাটিসফাই করে যে তার কোনো প্রপার সাবসেট নেই যেটাকে দিয়ে গ্রাফটাকে ডিসকানেক্ট করা যায়, তাহলে এই সেটটাকে আমরা বলবো একটা কাট সেট। যেমন এক্সাম্পল হিসেবে আমরা যে গ্রাফটা এখানে দেখতে পাচ্ছি, এই গ্রাফটা আমরা দেখতে পাচ্ছি ছখানা ভার্টেক্সের একটা গ্রাফ, V1 থেকে V6, এবং কিছু এজ এই গ্রাফে আছে। এই যে রেড মার্ক দিয়ে যে দাগটা কাটা আছে, এটা বলতে চাইছি এই যে মাঝখানে যে দাগটা কাটা আছে রেড মার্ক দিয়ে, তো এখানে বলা হচ্ছে যে এই এজ গুলোকে যদি আমরা গ্রাফ থেকে ডিলিট করি, এ, সি, ডি এবং এফ, এই চারখানা এজ যদি এই গ্রাফ থেকে আমরা ডিলিট করে দিই, তাহলে যে বাকি গ্রাফটা পড়ে থাকবে, যে দুটো ভাগে ভাগ হবে, একদিকে V1, V2, V6, আর একদিকে V3, V4, V5, এবং তাদের এজ নিয়ে যে দুটো গ্রাফ হবে তারা একটা ডিসকানেক্টেড গ্রাফ হবে। এবং সেক্ষেত্রে ACDF এই চারটে এজকে আমরা বলবো একটা কাট সেট। এরকম করে আমরা যেমন বলতে পারি ABG, এই তিনটে এজকে যদি আমরা ডিলিট করি গ্রাফ থেকে, তবেও গ্রাফটা কিন্তু ডিসকানেক্ট হবে। একদিকে থাকবে V1 ভার্টেক্স আর বাকিগুলো ভার্টেক্স আর একসঙ্গে থাকবে। তাহলে ABGটা হচ্ছে একটা কাট সেট। কিন্তু যদি আমরা ABGEটাকে নিয়ে নিই, এই চারটেকে নিয়ে গ্রাফটাকে ডিসকানেক্ট করা যাবে, কিন্তু ABG যে প্রপার সাবসেট ABG, সেটাও গ্রাফকে ডিসকানেক্ট করবে। সেক্ষেত্রে আমরা ABGE কে আর কাট সেট বলতে পারবো না, কারণ তার সাবসেট ABG গ্রাফটাকে ডিসকানেক্ট করে। সুতরাং আমরা বলতে পারি যে ABG হচ্ছে একটা কাট সেট, কিন্তু ABGE কাট সেট নয়, কারণ এর প্রপার সাবসেটটা একটা কাট সেট। এছাড়া এই গ্রাফের আরো কাট সেট এখানে লিস্ট করে দেওয়া আছে, মানে এই গ্রাফের অনেক কাট সেট হতে পারে, তার কিছু এখানে ছবি দেওয়া আছে। যেমন ACDF আমি আগেই বললাম, তাছাড়া ACH, এই তিনটে এজ কে যদি আমরা ডিলিট করি তাহলে সেটাও একটা কাট সেট হবে। তেমনি FDH, এটাকে যদি আমরা ডিলিট করি এটাও কাট সেট হবে। তেমনি আমরা যদি ABEF এই চারটে নিয়ে নিই তাহলে এই চারটেও কিন্তু একটা কাট সেট হবে। তো এইরকম করে অনেক কাট সেট হতে পারে। সেই কাট সেট গুলো ছবি মানে এখানে লিস্ট করে কিছু কাট সেটের এক্সাম্পল এখানে দেওয়া আছে। এবার আমরা আসছি যে একটা কাট সেট কি করছে। একটা কাট সেট একটা কানেক্টেড গ্রাফকে ডিসকানেক্ট করছে। তার মানে একটা কানেক্টেড গ্রাফ যদি ডিসকানেক্ট হয়ে দুটো কম্পোনেন্ট হয়, তার মানে সেই গ্রাফের যে নাম্বার অফ কম্পোনেন্টস এক বেড়ে গেল। তার মানে গ্রাফের যে র্যাঙ্ক n - k,
সেটা কিন্তু 1 কমে যাবে, কারণ এখানে এনটা কনস্ট্যান্ট, কেটা 1 বেড়ে গেল, তার মানে এন মাইনাস কে আলটিমেটলি দুটো মিলে এন মাইনাস কে একটা কমে গেল, তার মানে একটা কাট সেট একটা গ্রাফের র্যাঙ্ককে 1 কমিয়ে দেয়। আরেকটা হচ্ছে একটা গ্রাফে যদি আমরা একটা কাট সেট নিয়ে নিই, কানেক্টেড গ্রাফে একটা কাট সেট নিয়ে নিই, তাহলে এই যে কানেক্টেড গ্রাফের যে কাট সেটটা হচ্ছে, এই কাট সেটটা এই গ্রাফের যত ভার্টেক্স আছে সেই ভার্টেক্সকে দুটো সাবসেটে ভাগ করে। এই একটা সাবসেটকে আমরা বলছি V1 আর একটা সাবসেট বলছি V2, এবং এই দুটো সাবসেট ডিসজয়েন্ট হবে, তার মানে তাদের মধ্যে কোনো কমন ভার্টেক্স থাকবে না, এবং এই দুটো ভার্টেক্সকে সেটকে ইউনিয়ন করলে আমরা মূল গ্রাফের ভার্টেক্স সেটটাকে ফিরে পাবো। তার মানে V1 আর V2 এই দুটো যে সাবসেট পেলাম ভার্টেক্সের, তাদেরকে ইন্টারসেকশন নিলে নাল পাবো এবং তাদের ইউনিয়ন নিলে পুরো ভার্টেক্স সেটটা পাবো। তারপরে এই কাট সেট একটা গ্রাফের ভার্টেক্স সেটকে পার্টিশন করে দুটো ভার্টেক্স সেট V1 এবং V2 তে, এবং সেক্ষেত্রে এই কাট সেটের যে এজ গুলো হবে তার স্পেশালিটি হচ্ছে এই কাট সেটের দুটো এজ, মানে একটা এজ যদি আমরা নিয়ে নিই তার একটা এন ভার্টেক্স একটা সেট V1 এ থাকবে, অপর যে এন ভার্টেক্সটা হচ্ছে সেটা অন্য সেট V2 তে থাকবে। তার মানে আমি যদি যে কোনো কাট সেটের এজ তুলে নিই তাহলে সেই এজের একটা প্রান্ত V1 সেটে থাকবে আর একটা প্রান্ত V2 সেটে থাকবে। যেমন এই এক্সাম্পলটার ক্ষেত্রে আমরা ACDF কাট সেট নিয়েছি, তাহলে এটা V1 V2 V6 এর একটা সেট বানিয়েছে, আর একটা হচ্ছে V3 V4 V5 এর একটা সেট বানিয়েছে। এই যে কোনো কাট সেটের এজ যদি আমরা তুলে নিই, যেমন এ এজটাকে যদি তুলে নিচ্ছি, আমরা দেখতে পাচ্ছি এ এজের একটা প্রান্ত এই দিকের সেটটাতে আছে আর একটা প্রান্ত এই দিকের সেটটাতে আছে। মানে এটাকে যদি V1 ক্যাপিটাল বলি, এটাকে যদি V2 ক্যাপিটাল বলি, তাহলে এর একটা এন ভার্টেক্স V1 ক্যাপিটালে আছে আর একটা এন ভার্টেক্স V2 ক্যাপিটালে। সিমিলারলি সি এর ক্ষেত্রেও আমরা তাই দেখবো, ডি এর ক্ষেত্রেও তাই দেখবো, এবং এফ এর ক্ষেত্রেও তাই দেখবো। তার মানে একটা কাট সেটের সমস্ত এন ভার্টেক্সের একটা এন থাকে V1 সেটে আর একটা এন থাকে V2 সেটে, এবং এইরকম এজ গুলো যাদের একটা এন ভার্টেক্স V1 এ থাকছে একটা এন ভার্টেক্স V2 তে থাকছে, এইরকম এজ গুলো আছে বলে এটাকে আমরা বলি, এই এজ গুলোকে আমরা বলি ক্রস এজ। তার মানে একটা কাট সেটে যত এজ থাকে প্রত্যেকেই একটা করে ক্রস এজ হয়। যেমন এই ছবিতে একটা কাট সেটের এক্সাম্পল দেওয়া হলো ACDF রেড কালারে দেখানো আছে, তাহলে এই ক্রস এজ গুলোকে রেড কালারে দেখানো আছে। এই ACDF যদি কাট সেট হয় তাহলে ACDF কাট সেটের আমি যদি ডিভিশন করি দুটো ভার্টেক্স সেট, তাহলে V1 এ থাকবে V1 V2 V6 ভার্টেক্স আর V2 সেটে থাকবে V3 V4 V5 ভার্টেক্স। এই হচ্ছে একটা কাট সেটের একটা ইম্পর্টেন্ট প্রপার্টি, যে একটা গ্রাফের ভার্টেক্স সেটকে দুটো পার্টিশনে ভাগ করে, যেভাবে এমন করে যাতে কাট সেটের যে কোনো এজ যদি আমরা তুলে নিই তাহলে সেই এজের একটা প্রান্ত V1 সেটে থাকে আর একটা প্রান্ত V2 সেটে থাকে। এবার একটা যদি এই গ্রাফটা আমরা যেটা নিয়েছি মূল গ্রাফটা যদি একটা ট্রি হয়, তাহলে আমরা জানি যে ট্রি হচ্ছে মিনিমালি কানেক্টেড, এবং ট্রির যে কোনো ব্রাঞ্চ যদি আমরা মানে ট্রি থেকে ডিলিট করি তাহলে ট্রিটা কিন্তু ডিসকানেক্টেড হয়ে দুটো ভাগে ভাগ হবে। তার মানে আমরা একটা বলতে পারি যে একটা ট্রির যে কোনো ব্রাঞ্চ হচ্ছে একটা করে ক্রস এজ বা একটা কাট সেট। আমি যদি ট্রির যে কোনো একটা এজকে তুলে দিই তাহলেই এই ট্রিটা দুভাগে ভাগ হয়ে যাবে। যেমন এই এক্সাম্পলটাতে দেখানো আছে রেড কালারের একটা কাট সেট দেখানো আছে, একটাই মাত্র এজ, সেটা এই ট্রিটাকে দুভাগে ভাগ করছে। ব্লু কালার এদিকে V1 ধরতে পারি, ডান দিকের গুলোকে V2 ধরতে পারি। তাহলে একটা কাট সেট এরকম করে কি করতে পারে, একটা গ্রাফের ভার্টেক্স সেটকে দুভাগে পার্টিশন করতে পারে। এরপরে আমরা একটা কাট সেট সংক্রান্ত একটা থিওরেম দেখে নেব। সেই থিওরেমটা স্টেটমেন্টটা কি বলছে, বলছে every cut set in a connected graph must contain at least one branch of every spanning tree of G। তার মানে এই থিওরেমটাতে আমরা কাট সেট এবং স্প্যানিং ট্রি একটা সম্পর্ক বা রিলেশনশিপ বা একটা আইডিয়া দুটোর মধ্যে কি মানে দুটোর মধ্যে কি ধরনের রিলেশনশিপ থাকতে পারে তার একটা আইডিয়া পেতে পারি। এখানে বলা হচ্ছে যদি আমি একটা গ্রাফ থেকে কানেক্টেড গ্রাফ, অবশ্যই একটা কানেক্টেড গ্রাফ থেকে যদি আমি একটা কাট সেট তুলে নিই, যে কোনো কাট সেট আমি তুলে নিই, তাহলে ওই কাট সেটের মধ্যে ওই গ্রাফটার যতগুলো স্প্যানিং ট্রি আঁকা সম্ভব
প্রত্যেকটা স্প্যানিং ট্রির কমপক্ষে একটা এজ ওই কাট সেটটার মধ্যে থাকতেই হবে, যে কোনো কাট সেট আমি নিই। তার মানে যে কোনো কাট সেটের রেসপেক্টে আমি কি বলতে পারি, যে একটা কানেক্টেড গ্রাফের যত স্প্যানিং ট্রি আছে তার কমপক্ষে একটা এজ ওই যে কোনো কাট সেটে থাকবে। এটা প্রমাণ আমরা কিভাবে করে করব? তো আমি ধরে নিচ্ছি যে আমাদের একটা কন্ট্রাডিকশন মেথডে আমরা এটা প্রুভ করব। কিরকম করে? তো আমরা ধরে নিলাম, লেট আস কনসিডার এ কাট সেট এস। আমরা প্রথমে ধরে নিচ্ছি আমাদের একটা কাট সেট এস আছে এবং ওই কাট সেট এসটা কানেক্টেড গ্রাফ জি এর ভেতরে আছে। এবং আমি ধরে নিচ্ছি ওই কাট সেট এস সেটার মধ্যে ওই জি গ্রাফটার সমস্ত স্প্যানিং ট্রি নেই, মানে সমস্ত স্প্যানিং ট্রির এজ ওই এস এ নেই। তার মানে আমি এমন একটা কাট সেট নিয়েছি যে কাট সেটটা গ্রাফ জি এর, বাট গ্রাফ জি এর সমস্ত স্প্যানিং ট্রির কমপক্ষে একটা এজ এস এর ভেতরে নেই। তার মানে আমরা যে স্টেটমেন্টটা দিয়েছি তার কন্ট্রাডিকশন করছি। প্রথমেই আমরা কন্ট্রাডিকশন করলাম। এই কন্ট্রাডিকশনটা আমরা কি বলছি, যে আমরা এমন একটা কাট সেট নিয়েছি এস যার ভেতরে ওই গ্রাফের একটা স্প্যানিং ট্রি টি আছে, ওই টি এর কোনো এজ আমরা এস এর ভেতরে নিইনি, মানে টি এর কোনো এজই এস এই যে কাট সেটটার ভেতরে নেই, কিন্তু টিটা জি এর একটা অংশ। তাহলে এই কাট সেটের এজ গুলোকে আমরা কি বলি, ক্রস এজ। তাহলে আমরা যদি গ্রাফ জি থেকে ওই কাট সেটের মধ্যে যতগুলো ক্রস এজ থাকবে সবগুলোকে গ্রাফ থেকে ডিলিট করে দিই, তাহলে আমরা যে গ্রাফটা পাবো সেটা হচ্ছে জি মাইনাস এস। এবার আমরা জানি যে জি মাইনাস এস যে গ্রাফটা আমরা পাবো ওই কাট সেটের সমস্ত এজ গুলোকে মেইন গ্রাফ থেকে রিমুভ করার পরে, যে গ্রাফটা আমরা পেলাম সেই গ্রাফের ভেতরে কিন্তু স্প্যানিং ট্রি টিটা এক্সিস্ট করবে, কারণ ওই কাট সেট এস এর ভেতরে স্প্যানিং ট্রির কোনো এজ আমরা নিইনি। তার মানে এখন যে রিমেইনিং যে গ্রাফটা পড়ে থাকবে জি মাইনাস এস, সেই জি মাইনাস এস এর মধ্যে কিন্তু ওই স্প্যানিং ট্রি টিটা এক্সিস্ট করবে। এবার ব্যাপারটা হচ্ছে আমরা জানি যে কোনো একটা গ্রাফে যদি একটা স্প্যানিং ট্রি থাকে তাহলে সেই গ্রাফটা কোনোদিনই ডিসকানেক্টেড হতে পারে না, সেই গ্রাফটা অবশ্যই একটা কানেক্টেড গ্রাফ হবে। তার মানে এই যে জি মাইনাস এস যে গ্রাফটা হবে সেই গ্রাফটা কিন্তু একটা কানেক্টেড গ্রাফ হতে হবে, তাই তো? তাহলে কিন্তু কাট সেটের প্রপার্টি কি বলে, যে কাট সেটের প্রপার্টি বলে যে যদি কাট সেটের সমস্ত এজ আমরা গ্রাফ থেকে রিমুভ করি তাহলে যে রিমেইনিং গ্রাফটা পড়ে থাকবে সেটা একটা ডিসকানেক্টেড গ্রাফ হবে। তাহলে এক্ষেত্রে আমাদের জি মাইনাস এসটা কি হওয়া উচিত ছিল, ডিসকানেক্টেড হওয়া উচিত ছিল, কিন্তু যেহেতু জি মাইনাস এস এর মধ্যে স্প্যানিং ট্রিটা রয়ে গেল সেই জন্য গ্রাফটা ডিসকানেক্টেড হতে পারলো না। তার মানে এসটা কি, এসটা একটা ইনভ্যালিড কাট সেট হয়ে গেল। এসটা ইনভ্যালিড হওয়া মানে কি, এসটা ইনভ্যালিড হওয়া মানে যে এস এর মধ্যে এই যে আমরা একটা স্প্যানিং ট্রির মানে এজ নিইনি সেই কারণে এই প্রবলেমটা হচ্ছে। তার মানে এটা ধরতে হবে যে এইরকম কোনো এস এক্সিস্ট করে না যার মধ্যে ওই গ্রাফের সমস্ত স্প্যানিং ট্রির একটা করে মিনিমাম এজ নেওয়া হয়নি। তার মানে এখান থেকে আমরা বলতে পারি এই যে কাট সেটটা আছে তার মধ্যে ওই গ্রাফের যত স্প্যানিং ট্রি আছে তার অ্যাটলিস্ট একটা করে এজ এই কাট সেট এস এর মধ্যে থাকতেই হবে। এইভাবে আমরা এটাকে কন্ট্রাডিকশন মেথডে প্রুভ করতে পারি। আরেকটা ইম্পর্টেন্ট থিওরেম আমরা পরে আসছি, সেই থিওরেমটা বলছে যে আমরা যদি একটা গ্রাফে, একটা কানেক্টেড গ্রাফে যে কোনো একটা সার্কিট তুলে নিই এবং যে কোনো একটা কাট সেট তুলে নিই, তাহলে এই সার্কিট এবং এই কাট সেটের মধ্যে কমন এজের সংখ্যা সবসময় ইভেন হবে। স্টেটমেন্টটা এরকম, এভরি সার্কিট হ্যাজ অ্যান ইভেন নাম্বার অফ এজেস ইন কমন উইথ এনি কাট সেট। আরেকবার স্টেটমেন্টটা পড়ছি, এভরি সার্কিট হ্যাজ অ্যান ইভেন নাম্বার অফ এজেস ইন কমন উইথ এনি কাট সেট। তার মানে একটা কানেক্টেড গ্রাফের একটা যে কোনো সার্কিট এবং যে কোনো কাট সেটের মধ্যে সবসময় ইভেন নাম্বার অফ এজ কমন হবে। তো এটাকে প্রুভ করার জন্য আমরা এরকম করে প্রুভ করব যে আমরা ধরে নিচ্ছি যে একটা আমাদের কাছে গ্রাফ, কানেক্টেড গ্রাফ জি দেওয়া আছে এবং একটা কাট সেট এস দেওয়া আছে। এই গ্রাফ জি এর আমরা আগেই বলেছি যে একটা কাট সেট এস একটা গ্রাফের সমস্ত ভার্টেক্স সেট ভি একে দুটো ভাগে ভাগ করবে,
সেই দুটো ভাগ হচ্ছে একটা V1 ভার্টেক্স সেট আর একটা V2 ভার্টেক্স সেট। এমন করে করবে যাতে V1 আর V2 এর ইন্টারসেকশন নাল হয় এবং V1 V2 এর ইউনিয়ন মেন গ্রাফের ভার্টেক্স সেট হয়। এবার আমরা একটা ছবি দেখছি এখানে, এই ছবিটাতে এক্সাম্পলটা এরকম করে দেওয়া আছে যে এটা হচ্ছে আমাদের পুরো গ্রাফ G, এটা হচ্ছে আমাদের একটা কাট সেট S, এবং এই কাট সেট এসটা এই গ্রাফটাকে দুটো ভার্টেক্স সেটে ভাগ করেছে V1 এবং এই ভার্টেক্স সেট গুলো হচ্ছে V2। তো আমি ধরে নিচ্ছি যে এই গ্রাফে একটা যে কোনো সার্কিট ক্যাপিটাল সি আছে। এবার আমরা জানি সার্কিট মানে হচ্ছে ক্লোজ পাথ, তার মানে একটা সার্কিট যদি আমরা ট্রেস করি কোনো একটা পার্টিকুলার পয়েন্ট থেকে, তাহলে সেই সার্কিটটা ট্রেসিং শুরু করলে আমরা পরপর ভার্টেক্স গুলো গিয়ে গিয়ে আবার সেই ভার্টেক্সটাকে আমাদের ফেরত আসতে হবে, বিকজ অফ দ্য ক্লোজ নেচার অফ দ্য পাথ। এবং এই ট্রাভেল করার সময় কোনো ভার্টেক্স বা কোনো এজ রিপিটেশন হবে না, এক্সেপ্ট দ্য স্টার্টিং ভার্টেক্স এন্ড এন্ড ভার্টেক্স। স্টার্টিং ভার্টেক্স এবং এন্ড ভার্টেক্সটা একই হবে, কিন্তু ইন্টারমিডিয়েট ভার্টেক্স গুলো বা এজ গুলো কোনো সময় রিপিট হবে না সার্কিটের ক্ষেত্রে। তাহলে এইটা যদি আমাদের দেখতে হয় তাহলে আমরা দেখছি যে এই সার্কিটটা যদি আইদার এই V1 ভার্টেক্স সেটের মধ্যে থাকে অথবা V2 ভার্টেক্স সেটের মধ্যে থাকে, ধরে নিলাম সার্কিট এই সিটা এই V1 ভার্টেক্স সেটের মধ্যেই সীমাবদ্ধ, তার মানে এই সার্কিটের সমস্ত এজ গুলো এই পার্টটার মধ্যেই সীমাবদ্ধ, মানে এই পার্টে নেই, V2 পার্টে নেই। তাহলে এই সার্কিটটা যেহেতু সমস্ত ভার্টেক্স এইটুকু V1 সেটের মধ্যেই সীমাবদ্ধ, তার মানে এখানে যে সার্কিটের যে এজ গুলো হবে তার সঙ্গে এই যে কাট সেটের এজ গুলো হবে তাদের ইন্টারসেকশন সবসময় নাল হবে, মানে কোনো ইন্টারসেকশন থাকবে না। তাহলে এই সার্কিটটা যদি V1 এর মধ্যে থাকে তার সঙ্গে এস এর ইন্টারসেকশন নাল, মানে 0, নাম্বার অফ এজ কমন 0, দ্যাট ইজ ইভেন। একই রকম করে আমি যদি সার্কিটটা V2 তে থাকে তাহলে V2 এর ভেতরে সার্কিটটা থাকলে তার মধ্যে যে এজ গুলো হবে তার সঙ্গে এই কাট সেটের কোনো এজ কমন হবে না, তাহলে ইন্টারসেকশন অফ এজেস শুড বি নাল এবং নাম্বার অফ এজ কমন সেটা 0 হবে, সেটা ইভেন হবে। কিন্তু এমন যদি হয় যে এই যে সার্কিটটা যেটা তৈরি হচ্ছে সেই সার্কিটটা V1 এবং V2 সেট এর মধ্যে স্প্যান করে আছে, মানে এটা এই সার্কিটের এজ গুলো এবং ভার্টেক্স গুলো শুধুমাত্র V1 এর মধ্যে সীমাবদ্ধ নয়, এই সার্কিটটা V1 এবং V2 মিশিয়ে সার্কিটটা তৈরি হয়েছে। তো এখানে একটা এক্সাম্পল যেমন দেওয়া আছে, যেমন এইখান থেকে যদি আমরা সার্কিটটা ট্রেস করা শুরু করি তাহলে এই সার্কিটটা ট্রেসিং করছি আমরা এই V1 ভার্টেক্স সেট থেকে যদি ট্রেস করা শুরু করি তাহলে V1 থেকে স্টার্ট করলো, স্টার্ট করে প্রথমেই হয়তো V2 এর দিকে যাচ্ছে, যাওয়ার সময় কিন্তু একটা কাট সেট থেকে সে এজ নিয়ে V2 এর মধ্যে কিছু ভার্টেক্স কিছু এজ কে ট্রাভেল করে আবার যখন V2 থেকে V1 এ ব্যাক করবে তখন আবার কাট সেট থেকে একটা এজ নেওয়া হলো, তার মানে কাট সেট থেকে যাওয়ার সময় একটা এজ পেলো, আবার V2 থেকে V1 এ আসার সময় আরেকটা এজ পেলো। এখানে আবার সার্কিটটা কিছু ভার্টেক্স এবং এজ কে ট্রাভেল করতে পারে, এখান থেকে ও যদি আবার V2 সেটে যেতে চায় তাহলে আবার কাট সেটের একটা এজ কে নিতে হবে, আবার এখানে কিছু ভার্টেক্স এজ কে ও ট্রাভেল করলো V2 এর ভেতরে, আবার V2 থেকে ওকে V1 এ আসতে হবে, সেক্ষেত্রে ও আরেকটা ভার্টেক্স এজ কাট সেট থেকে নিল। এরকম করে করে ওই ট্রেসিংটা এই পয়েন্টে কমপ্লিট হলো। তাহলে এক্ষেত্রে দেওয়া হচ্ছে যে এই সার্কিটটা আঁকতে গেলে আমাকে একবার V1 থেকে V2 তে গেলাম, আবার V2 থেকে V1 এ আসলাম, আর একবার V1 থেকে V2 তে গেলাম, আবার V2 থেকে V1 এ আসলাম, তার মানে আমার এই V1 থেকে V2 মুভমেন্টটা আমার দুবার হলো, V1 থেকে V2 গিয়ে একবার ফিরলাম, আরেকবার গিয়ে ফিরলাম। এবার যখনই আমি V1 ভার্টেক্স সেট থেকে V2 ভার্টেক্স সেটে যাচ্ছি তখন আমাকে কিন্তু কাট সেটের এজ নিয়েই আমাকে যেতে হবে, তার মানে একবার V1 থেকে V2 তে গেলাম, আরেকবার V2 থেকে V1 এ আসলাম, আমরা কাট সেট থেকে দুটো এজ তুললাম। সিমিলারলি পরের বার যদি আবার V1 থেকে V2 তে যাই তাহলে V2 থেকে V1 এ ব্যাক করতেই হবে, কারণ সার্কিট মানে হচ্ছে ক্লোজ পাথ, তার মানে V1 থেকে যদি আমি সার্কিটটা শুরু করি আমাকে কিন্তু V1 এ ব্যাক করতে হবে, তার মানে কোনো কারণে যদি V1 থেকে V2 তে মুভমেন্ট হয় সেক্ষেত্রে V2 থেকে V1 এ ফেরার জন্য আমাদের অবশ্যই আসতে হবে V2 থেকে V1, এবং সেক্ষেত্রে আরেকটা কাট সেটের এজ তুলতে হবে। সেক্ষেত্রে তারপরে আমি যতবারই কাট সেট ভার্টেক্স V1 আর V2 এর মধ্যে ট্রাভেল করছি এক একবারের জন্য দুটো করে এজ কাট সেট থেকে নিচ্ছি, তাহলে আমি যদি n বার ট্রাভেল করি V1 থেকে V2 এর মধ্যে তাহলে আমি 2n সংখ্যক এজ কাট সেট থেকে নেব। তাহলে এই এজ গুলোই সার্কিট এবং কাট সেটের মধ্যে কমন হবে, যতগুলো এজ কমন হবে সেটা 2 এর মাল্টিপল হচ্ছে, 2 এর মাল্টিপল হলে সেটা সবসময় ইভেন হয়।
এইভাবে প্রুফটা স্টেটমেন্টটা এখানে দেওয়া আছে। যেমন এখানে বলা আছে যে ইফ এই যে সার্কিট সি এটা স্প্যান করে বোথ পার্টিশন V1 এবং V2 এর মধ্যে, দেন ইফ উই স্টার্ট ট্রেসিং সি, আমরা সার্কিটটা ট্রেস করি ফ্রম সে V1, আমরা V1 ভার্টেক্স থেকে ট্রেস করলাম, উই হ্যাভ টু টেক ওয়ান এজ ফ্রম এস as we go from V1 to V2। তার মানে V1 থেকে V2 তে যাওয়ার সময় আমরা ওই কাট সেট থেকে একটা এজ নেব, এবং ওই V2 থেকে V1 এ ব্যাক করার সময় এগেইন ইফ উই কাম ব্যাক টু ফ্রম V2 to V1, আবার যদি ব্যাক করি উই হ্যাভ টু টেক আনাদার এজ ফ্রম এস, আমার এজ থেকে আরেকটা এজ নিতে হবে। তাহলে এখানে কি হচ্ছে, সো ওয়ান ব্যাক অ্যান্ড ফোর্থ মুভমেন্ট বিটুইন V1 and V2 সিলেক্টস টু এজ ফ্রম এস। একবার V1 থেকে V2 তে যাওয়া এবং আসার জন্য আমাকে এস থেকে দুটো করে সিলেক্ট করতে হবে। আমরা নাও সি ইজ ক্লোজড ইন নেচার, আমরা জানি যে সার্কিটটা হচ্ছে একটা ক্লোজ পাথ, তার মানে আমি যদি সার্কিটটার ট্রেসিংটা V1 থেকে স্টার্ট করি আমাকে শেষ করতে হবে কিন্তু V1 এ এসে, এবং এর মাঝখানে ও V1 থেকে V2 এর মধ্যে নাম্বার অফ টাইমস ও ট্রাভেল করতে পারে ব্যাক অ্যান্ড ফোর্থ। এবং ইচ মুভমেন্ট, ইচ সাচ মুভমেন্ট, প্রতিটা মুভমেন্টের সময় ও কাট সেট থেকে দুটো এজ সিলেক্ট করবে একবার যাওয়া আসার জন্য। তাহলে টোটাল নাম্বার অফ এজ কমন হবে কাট সেট এস এবং সার্কিট সি এর মধ্যে, সেটা হচ্ছে 2 এর মাল্টিপল, দ্যাট ইজ ইভেন। এইভাবে এটা প্রুভ করতে হবে। এখান থেকে আরেকটা ইম্পর্টেন্ট আমরা টপিকে চলে আসছি, সেটা হচ্ছে ফান্ডামেন্টাল কাট সেট কিংবা বেসিক কাট সেট। ফান্ডামেন্টাল কাট সেট বলতে আমরা কি বুঝি? এই ফান্ডামেন্টাল কাট সেট ডিফাইন করতে গেলে কোনো একটা কানেক্টেড গ্রাফের ক্ষেত্রে আমাদের অবশ্যই একটা স্প্যানিং ট্রির সাহায্য নিতে হবে। তো আমরা ধরে নিচ্ছি আমাদের কাছে এই এক্সাম্পলটা দিয়ে আমরা বলি যে এই এক্সাম্পলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা কানেক্টেড গ্রাফ আছে, এবং এই রেড কালার দিয়ে যেটা দেখানো আছে সেটা হচ্ছে ওই কানেক্টেড গ্রাফের একটা স্প্যানিং ট্রি। তো আমরা দেখতে পাচ্ছি 6টা ভার্টেক্সের এই স্প্যানিং ট্রিতে 5খানা এজ আছে, 5খানা এজ আছে, এবং এই 5খানা এজকে আমরা জানি বইগুলোকে বলি ব্রাঞ্চ, এবং যে এজগুলো স্প্যানিং ট্রিতে নেই সেগুলোকে আমরা বলছি কর্ড। তাহলে আমরা জানি যে এই কানেক্টেড গ্রাফের একটা স্প্যানিং ট্রি আমরা পেয়েছি। এবার আমরা যদি এইরকম করে কাট সেট জেনারেট করি যে এক একটা ব্রাঞ্চের রেসপেক্টে একটা করে কাট সেট, তার মানে আমি এমন একটা কাট সেট বানাবো যার মধ্যে এই স্প্যানিং ট্রির একটা ব্রাঞ্চ থাকবে, বাকিগুলো কর্ড থাকবে, নিয়ে একটা কাট সেট হবে। তাহলে সেই কাট সেটকে আমি বলবো ফান্ডামেন্টাল কাট সেট বা বেসিক কাট সেট। যেমন এই ব্রাঞ্চ বি এর রেসপেক্টে যে কাট সেট বানাই, তাহলে বি হচ্ছে একটা ব্রাঞ্চ এবং এ কর্ড, এই বি আর এ যদি একটা সেট তৈরি হয় সেটা কিন্তু একটা কাট সেটে কাজ করবে। তার মানে এ বি কে যদি আমরা ডিসকানেক্ট করি, রিমুভ করি, তাহলে গ্রাফটা ডিসকানেক্ট হবে। তাহলে এ বি এই দুটো নিয়ে একটা কাট সেট তৈরি হলো, এবং এই কাট সেটটাকে আমরা বলছি একটা ফান্ডামেন্টাল কাট সেট। তেমনি আমরা ব্রাঞ্চ সি, এই ব্রাঞ্চ সি এর রেসপেক্টে যদি কাট সেট বানাই তাহলে কি হবে, এক ব্রাঞ্চ সি নেব আর দুটো কর্ড নেব এ এবং ডি, তাহলে এ সি ডি, এই যে কাট সেটটা আমরা যদি নিই তাহলে এই কাট সেটের মধ্যে একটা ব্রাঞ্চ দুটো কর্ড আছে, তাহলে এই কাট সেটটা হচ্ছে ফান্ডামেন্টাল কাট সেট এই ব্রাঞ্চ সি এর রেসপেক্টে। তাহলে প্রতিটা ব্রাঞ্চের যে রেসপেক্টে একটা করে ফান্ডামেন্টাল কাট সেট পাবো। তাহলে এখানে যেমন ই, এই ব্রাঞ্চের রেসপেক্ট আমরা পাবো ডি ই এফ, এখানে ডি আর এফটা হচ্ছে কর্ড, ডি আর এফ কর্ড, আর ইটা হচ্ছে ব্রাঞ্চ, তাহলে ডি ই এফ হচ্ছে একটা ফান্ডামেন্টাল কাট সেট হলো। তেমনি করে এইচ, এই ব্রাঞ্চের রেসপেক্টে এফ জি এইচ, এটা হচ্ছে একটা ফান্ডামেন্টাল কাট সেট। এখানে এইচটা হচ্ছে ব্রাঞ্চ, এফ আর জি হচ্ছে কর্ড। সিমিলারলি আমরা যদি কে রেসপেক্টে বানাই তাহলে হচ্ছে এফ এবং কে, কেটা হচ্ছে ব্রাঞ্চ, এফটা হচ্ছে কর্ড। তো এইরকম করে যে কাট সেটগুলো আমরা বানাবো সেটা হচ্ছে ফান্ডামেন্টাল কাট সেট। যেমন অল স্প্যানিং ট্রি জেনারেট করার জন্য আমাদের ফান্ডামেন্টাল সার্কিট খুব ইম্পর্টেন্ট, তেমনি অল কাট সেট জেনারেট করার জন্য আমাদের ফান্ডামেন্টাল কাট সেট কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট। এখানে আরেকটা থিওরেম আছে যে আমরা যদি দুটো কাট সেট, এই দুটো কাট সেটের রিং সাম নিই তাহলে যে রেজাল্ট আমরা পাবো, যে থার্ড কাট সেটটা আমরা পাবো, সেটা ওই রেজাল্টটা হবে আইদার একটা কাট সেট অথবা এজ ডিসজয়েন্ট ইউনিয়ন অফ কাট সেট, মানে দুটো কাট সেট যাদের মধ্যে কোনো এজ কমন নেই এইরকম দুটো কাট সেটের ইউনিয়ন হচ্ছে রেজাল্টে আসবে। তার মানে স্টেটমেন্ট আরেকবার বলছি, একটা দুটো কাট সেটের রিং সাম, রিং সাম আমরা আগে ডিসকাস করেছি, দুটো কাট সেটের রিং সাম কি হবে, দুটো কাট সেটের রিং সাম হচ্ছে এমন একটা কাট সেট হবে, একটা থার্ড কাট সেট হবে, কিংবা দুটো এজ ডিসজয়েন্ট কাট সেটের ইউনিয়ন হবে, মানে দুটো কাট সেট যাদের এজ কমন নেই এরকম দুটো কাট সেটের ইউনিয়ন রেজাল্টে আসবে, কিংবা একটা সিঙ্গেল
কাট সেট রেজাল্টে আসবে। সেটা প্রমাণ করার জন্য এখানে আমরা কিছু ছবি আঁকা হচ্ছে। ধরে নিলাম যে একটা কানেক্টেড গ্রাফ জি আছে, তার দুটো কাট সেট, একটা S1 একটা S2, এবং এই S1 এই এখানে ছবিতে দেখানো আছে, এটা হচ্ছে গ্রাফ জিটা, যার S1টা হচ্ছে কাট সেট। এই S1 কাট সেটটা গ্রাফটাকে দুটো ভার্টেক্স সেটে ভাগ করে V1 এবং V2। তাহলে V1 ইউনিয়ন V2 ইকুয়ালস টু V and V1 ইন্টারসেকশন V2 ইকুয়ালস টু নাল। সিমিলারলি আরেকটা কাট সেট আমি S2 নিয়ে নিচ্ছি একই গ্রাফে, S2, যেটা এই সেটটাকে V3 একটা সাবসেট এবং V4 একটা সাবসেটে পার্টিশন করছে। তার মানে V3 V4 ইউনিয়ন হচ্ছে, V হচ্ছে মেইন গ্রাফ এবং V3 ইন্টারসেকশন V4টা হচ্ছে আমাদের নাল হচ্ছে। তো এইরকম যদি দুটো কাট সেট নিয়ে নিই, এবার যদি আমরা একটা কাজ করি যে এই দুটো কাট সেট নেওয়ার পরে আমরা যদি এরকম দেখি যে V1 আমরা যদি এরকম করে S1টা যেমন আমরা পেয়েছিলাম, এই S1 হচ্ছে V1, এই V1 V2 তে ভাগ করছে এবং S2 হচ্ছে V3 V4 এ ভাগ করছে। এবার যদি আমরা এরকম নিয়ে নিই V1 ইন্টারসেকশন V3, মানে আমরা এরকম নিচ্ছি V1 ইন্টারসেকশন V3, তারপর আমরা নিচ্ছি V1 ইন্টারসেকশন V4, V2 ইন্টারসেকশন V3 এবং V2 ইন্টারসেকশন V4। এগুলো যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা দেখতে পাবো এই চারটের ক্যালকুলেশন করার পর আমরা যদি দেখি যে V5 একটা সেট আমরা ডিফাইন করছি। V5 সেটটা কি হচ্ছে? V5 সেটটা হচ্ছে V1 ইউনিয়ন V4, V1 ইউনিয়ন V4 ইন্টারসেকশন V4 মানে এই সেটটা, এবং V2 ইন্টারসেকশন V3 হচ্ছে এই সেটটা। তাহলে এই দুটো সেট এর যদি ইউনিয়ন করি, এটা আমরা কিভাবে পেতে পারি? এই দুটো সেটের ইউনিয়ন মানে বেসিক্যালি V1 এই সেটটার সঙ্গে এই যে V3 সেটটা হবে, মানে এই V1 এর সঙ্গে এই V3 যদি আমরা রিং সাম করি তাহলে কিন্তু বেসিক্যালি আমরা পাবো এই দুটো সেটের ইউনিয়ন। এই সেটটা V3 এবং V1 এর ইন্টারসেকশন করলে আমরা সবসময় এই দুটো সেটের ইউনিয়ন পাবো। কারণ হচ্ছে আমরা জানি রিং সাম A এবং B দুটো সেটের রিং সাম মানে হচ্ছে ইউনিয়ন মাইনাস ইন্টারসেকশন। তাহলে আমরা যদি V1 এবং V3 ইউনিয়ন করি তাহলে এই সমস্ত ভার্টেক্স গুলোর মধ্যে চলে আসবে। এর থেকে যদি আমরা কমন ভার্টেক্স, মানে এইটা হচ্ছে কমন, এই পার্টটা দুজনের মধ্যে কমন আছে, এটাকে যদি বাদ দিই তাহলে আমরা যেটা পুরো থাকবে সেটা হচ্ছে V1 আর V3 রিং সাম, যেটা হচ্ছে এই ভার্টেক্স গুলো হবে আর এই ভার্টেক্স গুলো হবে। এই ভার্টেক্স হচ্ছে V1 ইন্টারসেকশন V4 আর এটা হচ্ছে V2 ইন্টারসেকশন V3। তাহলে এটা এই দুটোকে ইন্টারসেকশন করলে আমরা কি পাবো? এই দুটোকে ইন্টারসেকশন করলে আমরা পাবো V1 রিং সাম V3। একই রকম ভাবে এই দুটোকে ইন্টারসেকশন ইউনিয়ন করলে, এই দুটোকে ইউনিয়ন করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে V2 ইউনিয়ন V2 রিং সাম V3, একই রকম ভাবে। তার মানে এবার আমরা যদি এমন করি যে এই যে দুটো কাট সেট আমাদেরকে দেওয়া আছে S1 এবং S2, আমাদের বার করতে হবে এই দুটোর রিং সাম কি হবে। তো আমরা এখানে ধরছি যে S1 এবং S2 এই দুটো কাট সেটের এই দুটো রিং সামটা কি হওয়া উচিত? এই দুটো রিং সাম হওয়া উচিত কোনগুলো কোনগুলো আমাদের রিং সাম হওয়া উচিত? রিং সাম হওয়া উচিত মানে এইটা হচ্ছে আমাদের V5, সরি এইটা হচ্ছে V5, V1 V4 আর V2 V3 ইন্টারসেকশন, এই দুটো মানে ব্লু কালারে যে দুটো দেওয়া আছে এই দুটোর ইউনিয়ন হচ্ছে V5। আর হচ্ছে এই দুটোর এই রেড কালারে যে দুটো দেওয়া আছে এই দুটোর ইউনিয়ন হচ্ছে V6। তাহলে বেসিক্যালি S1 এবং S2 রিং সাম মানে কি? S1 S2 রিং সাম মানে হচ্ছে এমন কতগুলো এজ যেগুলো S1 S2 দুটোতে কমন, মানে দুটোর ইউনিয়ন থেকে ইন্টারসেকশন বাদ দিলে যেগুলো পাওয়া যাবে। তার মানে S1 মানে হচ্ছে এই এজ গুলো, এই লম্বা এজ, এখানে এই লম্বা এই এজটা এই এজটা এই এজটা, এই চারটে এজ হচ্ছে S1, আর এই দিকের চারটে এজ হচ্ছে S2। তাহলে S1 এবং S2 আমরা যদি রিং সাম নিই তার মানে কমন গুলো বাদ চলে যাবে। কমন গুলো বলতে এই ক্রসে যেগুলো আছে এই ক্রস গুলো বাদ চলে যাবে। তাহলে কোন এজগুলো পাবো? 1 2 3, এই চারটে এজ হচ্ছে আমরা পাবো কোথায়? এই চারটে এজ আমরা পাবো হচ্ছে S1 আর S2 রিং সাম। তার মানে বেসিক্যালি S1 এবং S2 যে S1 এবং S2 যে রিং সাম, তার মানে সেটা বেসিক্যালি কি করছে? তার প্রত্যেকটা এজ আমরা যদি দেখি রিং সামের প্রত্যেকটা এজ, তার মানে তারা কি করছে বেসিক্যালি এই এজ গুলোর একটা এন্ড থাকছে হচ্ছে V6 এ, আর একটা এন্ড থাকছে V5 এ। প্রতিটা এজ যদি আমরা দেখি একটা V6 এ, একটা V5 এ, একটা V6 এ, একটা V5 এ, একটা V6 এ, একটা V5 এ। তার মানে কি এই যে
V6 এবং V5 টা কি? V6 এবং V5 টা হচ্ছে মেইন গ্রাফ V এর একটা পার্টিশন। তার মানে V6 এবং V5 এর যদি আমরা ইউনিয়ন নিই, তাহলে কিন্তু মেইন গ্রাফের ভার্টেক্স সেটটা V পাবো। এবং এই যে চারটে এজ আমরা পাচ্ছি সেটা কি করছে? এই V6 এবং V5 এর একটা পার্টিশন তৈরি করছে। মানে মেইন গ্রাফের একটা পার্টিশন V5 এবং V6 তৈরি করছে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে S1 এবং S2 মেইন গ্রাফ V এর ভার্টেক্স সেটটাকে পার্টিশন করে V5 এবং V6 এ, এমন করে যে V5 V6 এর ইউনিয়ন হচ্ছে V হয় এবং ইন্টারসেকশন হচ্ছে নাল হয়। ইন্টারসেকশন নাল হওয়া মানে এই কন্ডিশনটা স্যাটিসফাই করা, মানে বেসিক্যালি যেটা হবে সেটা হচ্ছে এই কন্ডিশনটা স্যাটিসফাই করা মানে বেসিক্যালি আমরা এক্ষুনি বলছিলাম যেটা, এই কন্ডিশনটা স্যাটিসফাই করা মানে হচ্ছে এটা একটা কাট সেট হয়ে যাবে। তাহলে এই কাট সেটটা কখন হবে? যদি এই যে সাবগ্রাফ যেটা আছে V5 এবং V6, এটা যদি আমরা কি করি, আমরা যদি এই এস মানে রিং সামের যে এজ গুলো আছে, চারটে এজকে যদি আমরা রিমুভ করে দিই, এই রিমুভ করার পরেও আমরা যদি দেখতে পাই, এই রিমুভ করার পরেও যদি আমরা দেখতে পাই যে গ্রাফটা ডিসকানেক্টেড আছে, তাহলে এটা একটা কাট সেট হবে। আর না হলে এটা কি হবে? এজ ডিসজয়েন্ট ইউনিয়ন অফ কাট সেট হবে। যেমন এখানে একটা এক্সাম্পল দেখানো হচ্ছে, আমরা যদি ধরি এই গ্রাফটা আমাদের নেওয়া হয়েছে, এটা একটা কানেক্টেড গ্রাফ, এই কানেক্টেড গ্রাফ নেওয়া হয়েছে, এই কানেক্টেড গ্রাফে যদি আমরা দেখতে পারি DEF একটা কাট সেট, ডি একটা কাট সেট আমরা দেখতে পাচ্ছি, আর একটা কাট সেট হচ্ছে FGH, এই ডিটা এখানে হবে, জিটা এখানে আসবে, এখানে একটা ভুল আছে, এটা হবে জি, এটা হবে ডি। তাহলে DEF আর FGH এই দুটোকে যদি আমরা রিং সাম করি, তাহলে আমরা যেটা পাবো DEFG। তাহলে DEFG হচ্ছে একটা কাট সেট হচ্ছে, তাহলে রিং সামটা একটা কাট সেট আসছে। সিমিলারলি আমরা যদি AB একটা এজ আমরা নিয়ে নিই, আর BCEF, তাহলে এটা একটা ACEF হচ্ছে ACEF এটা একটা কাট সেট হবে। আমরা যদি AB একটা নিয়ে নিই আর BCEF এই এটা একটু গন্ডগোল আছে, কি বলে ছবিটা, যে কোনো ছবি নিয়ে আমরা একটা এক্সাম্পল দেখতে পারি, তাহলে একই রকম ভাবে এটা আসবে। যাই হোক, এই কাট সেটের আরেকটা খুব ইম্পর্টেন্ট থিওরেম আছে, বলা হচ্ছে যে একটা কানেক্টেড গ্রাফে যদি কোনো একটা স্প্যানিং ট্রি আমরা নিয়ে নিই এবং এই স্প্যানিং ট্রির রেসপেক্টে যে কোনো একটা কর্ড সি আমরা নিয়ে নিই, তাহলে আমরা জানি যে কর্ড সি এর রেসপেক্টে আমরা একটা ফান্ডামেন্টাল সার্কিট বানাতে পারি। সেই ফান্ডামেন্টাল সার্কিটকে যদি আমরা কে বলি, তাহলে ওই ফান্ডামেন্টাল সার্কিটে ওই কর্ডটা বাদ দিলে যতগুলো ব্রাঞ্চ থাকবে, ওই প্রত্যেকটা ব্রাঞ্চের রেসপেক্টে যদি আমরা একটা করে ফান্ডামেন্টাল কাট সেট বানাই, তাহলে প্রতিটার মধ্যে এই কর্ড সি থাকবে এবং অন্য কোনো ফান্ডামেন্টাল সার্কিটে এই কর্ড সিটা থাকবে না, ফান্ডামেন্টাল কাট সেটে এই কর্ড সিটা থাকবে না। মানে স্টেটমেন্টটা এরকম: with respect to a given spanning tree capital T, a chord C that determines a fundamental circuit K occurs in every fundamental chord set associated with the branches in K and in no other. এই স্টেটমেন্টটা পড়ে খুব একটা ভালো বোঝা নাও যেতে পারে, আমরা এক্সাম্পল দিয়ে বুঝি এটা কি বলতে চাইছে। বলতে চাইছে আমরা যদি একটা কানেক্টেড গ্রাফ দেখি, এটা এক্সপ্লানেশন, একটা কানেক্টেড গ্রাফ যদি দেখি, সেই কানেক্টেড গ্রাফের মধ্যে আমরা একটা স্প্যানিং ট্রি যদি এরকম করে ভাবি, রেড কালার দিয়ে স্প্যানিং ট্রিটা দেখানো আছে, তাহলে এই স্প্যানিং ট্রির যে কোনো একটা কর্ডের রেসপেক্টে আমরা যদি একটা ফান্ডামেন্টাল সার্কিট বানাই, যেমন আমি যদি কর্ড এটা নিই, এটা একটা কর্ড এ, তাহলে এই কর্ড এ রেসপেক্টে ফান্ডামেন্টাল সার্কিটটা কি হবে? ABC, মানে একটা কর্ড থাকবে, দুটো ব্রাঞ্চ থাকবে। তাহলে ABCটা হচ্ছে, বা BCA যাই বলি, BCA এটা হচ্ছে একটা ফান্ডামেন্টাল সার্কিট। এই ফান্ডামেন্টাল সার্কিটে কর্ড হচ্ছে A আর ব্রাঞ্চ হচ্ছে B আর C। তাহলে এবার আমাকে কি করতে হবে? আমাকে দেখতে হবে
এই যে ব্রাঞ্চ বি এর রেসপেক্টে আমি একটা ফান্ডামেন্টাল কার্ড সেট আমাকে তৈরি করতে হবে। ব্রাঞ্চ বি এর রেসপেক্টে ফান্ডামেন্টাল কার্ড সেট বলতে এবি, আর ব্রাঞ্চ সি এর রেসপেক্টে যে ফান্ডামেন্টাল কার্ড সেট সেটা হচ্ছে একই রকম করে এসিডি। তাহলে এই দুটো কার্ড সেটের মধ্যেই যেটা থাকবে, এই দুটো কার্ড সেটের মধ্যেই আমাদের এটা কিন্তু প্রেজেন্ট আছে, এই কর্ড এটা প্রেজেন্ট আছে। কিন্তু যদি আমরা অন্য কোনো ফান্ডামেন্টাল কার্ড সেট যেমন নিয়ে নিই, যেমন যেগুলো এমন একটা ফান্ডামেন্টাল কার্ড সেট নিলাম যেগুলো এই ব্রাঞ্চগুলো রেসপেক্টে তৈরি হয়নি, তার মানে অন্য কোনো ব্রাঞ্চের রেসপেক্টে যদি ফান্ডামেন্টাল কার্ড সেট নিই, যেমন আমি ব্রাঞ্চ ই এর রেসপেক্টে যদি ফান্ডামেন্টাল কার্ড সেট নিই, তাহলে ডিইএফ আমরা একটা ফান্ডামেন্টাল কার্ড সেট পাবো। সেই ডিইএফ এর মধ্যে কিন্তু এ থাকবে না, কর্ড এটা থাকবে না, এই কর্ডটা এখানে থাকবে না। তার মানে এই কর্ডটা কোথায় থাকবে না, এই কর্ডটার যে সার্কিটের অংশ, সেই সার্কিটে যে ব্রাঞ্চগুলো আছে, ফান্ডামেন্টাল সার্কিটে যে ব্রাঞ্চগুলো আছে, তাদের দিয়ে যে কার্ড সেটটা তৈরি হবে তাদের মধ্যে এ প্রেজেন্ট থাকবে, এবং এই দুটো ব্রাঞ্চ বাদ দিয়ে অন্য কোনো ব্রাঞ্চের রেসপেক্টে কার্ড সেট তৈরি হলে তার মধ্যে এ প্রেজেন্ট থাকবে না। এটাই হচ্ছে থিওরেম। আরেকটা কথা বলে দিই, এই যে ছবিটা আছে, এই ছবির রেসপেক্টেই আগে মোস্ট প্রবাবলি এটা ডিজাইন করা হয়েছে। যাই হোক, আমরা এক্সপ্লানেশন পেলাম, এবার এটা প্রুফটা আমরা দেখছি, প্রুফটা কিরকম করে করা আছে। তো আমরা যেমন এই ছবিটা মাথায় রাখলে সুবিধা হবে, আমরা ধরে নিচ্ছি যে আমাদের একটা গ্রাফ জি আছে, কানেক্টেড গ্রাফ, একটা স্প্যানিং ট্রি টি আছে, এবং ওই স্প্যানিং ট্রিতে একটা কর্ড আছে, স্প্যানিং ট্রি রেসপেক্ট একটা কর্ড আছে স্মল সি, এবং তার জন্য কারেসপন্ডিং ফান্ডামেন্টাল সার্কিট হচ্ছে কে। তাহলে এই যে ফান্ডামেন্টাল সার্কিটের কনস্ট্রাকশনটা কিরকম হবে, কে এর কনস্ট্রাকশনটা হবে একটা কর্ড এবং বাকিগুলো ব্রাঞ্চ। তাহলে এই কর্ড এবং বাকিগুলো ব্রাঞ্চ নিয়ে একটা ফান্ডামেন্টাল সার্কিট তৈরি হলো। মানে এখানে সার্কিটটা হচ্ছে কার রেসপেক্টে হলো, কর্ড সি এর রেসপেক্টে। এবার এই কর্ড সি এর রেসপেক্টে যখন হলো, তখন আমাকে দেখতে হবে যে এই সিটা বি1 বি2 বিএম এর রেসপেক্টে যে ফান্ডামেন্টাল কার্ড সেট গুলো তৈরি হচ্ছে তার মধ্যে সি আছে কিনা, এটা আমাকে দেখতে হবে। সেই জন্য আমরা বি1 এর রেসপেক্টে একটা ফান্ডামেন্টাল কার্ড সেট এখানে তৈরি করলাম, যার নাম দিলাম S1। S1 এর মধ্যে আমাদের একটা মেম্বার হচ্ছে বি1, এই কার্ড সেটের ফার্স্ট মেম্বার, দ্যাট ইজ দ্য ব্রাঞ্চ, এবং বাকিগুলো কর্ড। আমরা জানি ফান্ডামেন্টাল কার্ড সেটে একটা ব্রাঞ্চ থাকে, বাকিগুলো কর্ড থাকে। তার মানে একটা ব্রাঞ্চ বি1 এবং বাকি কর্ড আমরা ধরে নিলাম সি1 থেকে সিপি, এতগুলো কর্ড আছে। এবার এই দুটো এই যে ফান্ডামেন্টাল সার্কিট এবং ফান্ডামেন্টাল কার্ড সেটের মধ্যে কটা এজ কমন আছে। আমরা আগে থিওরেম থেকে জানি যে একটা সার্কিট এবং একটা কার্ড সেটের মধ্যে নাম্বার অফ এজ কমন সবসময় ইভেন হবে। তাহলে আমরা এখানে দেখতেই পাচ্ছি যে এখানে এই যে বি1 আর বি1টা এখানে কমন আছে, মানে কে আর S1 এর মধ্যে কমন ব্রাঞ্চ হচ্ছে বি1, কমন ব্রাঞ্চ বি1, আর বি1 আর বি1 মিলে গেল। তাহলে নিশ্চয়ই ব্রাঞ্চ আর কর্ডের মধ্যে কোনো মিল হতে পারে না। সেই কারণে এই কর্ডটা ইভেন নাম্বার অফ এজ কমন হতে গেলে, একটা বি1 হয়েছে, তাহলে আর একটা মিনিমাম এজ কমন হতে হবে। তাহলে তার মানে সেটা হতে গেলে কি হতে হবে, সি কর্ডটাকে অবশ্যই সি1 থেকে সিপির ভেতরে বিলং করতে হবে ফ্রম দা থিওরেম, এটা বলতে পারি। তার মানে এখান থেকে বলতে পারি যে সি যদি সি1 থেকে সিপির মধ্যে কোনো একটা ম্যাচ করে, তার মানে সি বেসিক্যালি এই কার্ড সেট S1 এর মধ্যে বিলং করে। তাহলে এটা প্রমাণ হলো যে সি বি1 এর রেসপেক্টে যে কার্ড সেটটা তৈরি হয় S1 তাতে বিলং করে। সিমিলারলি যদি আমরা বি2 রেসপেক্টে কার্ড সেট বানাই S2, তার মধ্যেও সি থাকবে। বি3 রেসপেক্টে কার্ড সেট বানাই S3, তার মধ্যেও সি থাকবে। এরকম করতে করতে বিএম এর রেসপেক্টে যে কার্ড সেট SM বানাবো, তার মধ্যেও সি থাকবে। তার মানে এই যতগুলো ব্রাঞ্চ হবে, প্রতিটা ব্রাঞ্চের রেসপেক্টে যে কার্ড সেট গুলো হবে তার মধ্যে সি প্রেজেন্ট থাকবে ফান্ডামেন্টাল কার্ড সেটে। এবার প্রমাণ করতে হবে যে এই সিটা অন্য কোনো ব্রাঞ্চের রেসপেক্টে যে কার্ড সেট তৈরি হবে তার মধ্যে থাকবে না। তার মানে আমাকে প্রমাণ করতে হবে সি বিলং করবে না এমন কোনো ব্রাঞ্চে কার্ড সেটে, ব্রাঞ্চের কার্ড সেটে যেই ব্রাঞ্চগুলো এখানে নেই। তাহলে আমরা ধরে নিচ্ছি সেইরকম একটা কার্ড সেট, ফান্ডামেন্টাল কার্ড সেট, যেটা বি1 থেকে বিএম দিয়ে তৈরি হয়নি। তাহলে এটার জন্য আমরা সেই কার্ড সেটের নাম দিলাম এসপি, যেখানে এসপিটা তৈরি হচ্ছে এমন একটা ব্রাঞ্চ যার নাম দিয়েছি বিএস, এবং এই বিএসটা এখানে লেখা হয়নি, বিএসটা বি1 থেকে বিএম এর মধ্যে বিলং করে না। এই ব্রাঞ্চটা ওই যে সার্কিটের যে ব্রাঞ্চগুলো ছিল বি1 থেকে বিএম তার মধ্যে কোনোটাই নয়, অন্য একটা ব্রাঞ্চ দিয়ে আমরা একটা কার্ড সেট এরকম বানিয়েছি।
ফান্ডামেন্টাল কাট সেট এসপি বানিয়েছি। তাহলে একই রকম করে কাট সেটের নিয়ম অনুযায়ী একটা ব্রাঞ্চ, বাকি সবগুলো কর্ড হবে। এবার এই ব্রাঞ্চ বিএস যেহেতু বি1 থেকে বিএম এর মধ্যে বিলং করে না, তার মানে সার্কিট কে এবং এই সার্কিটটা কে যেটা আমরা বলছি, এই কে সার্কিট এবং এই কাট সেট এস এর মধ্যে কোনো ব্রাঞ্চ কমন নেই, আবার আমরা জানি ওইটা সার্কিট এবং এটা হচ্ছে একটা কাট সেট, তাদের মধ্যে নাম্বার অফ এজ কমন হচ্ছে ইভেন হবে, তাহলে ব্রাঞ্চটা কমন নয়। তার মানে ওই কর্ডটাও সি নিশ্চয়ই এর মধ্যে কমন হবে না, কর্ড যদি সি কমন হয় তাহলে এটা অড নাম্বার হয়ে যাবে, তার মানে ওই যে কর্ডটা এই কাট সেটে বিলং করবে না। তার মানে এটা প্রমাণ হলো যে এই ধরনের কোনো কাট সেটেই সি বিলং করবে না। তাহলে এখান থেকে আমরা এটা বলতে পারি আমাদের প্রমাণটা বা প্রুফটা কমপ্লিট হলো। তাহলে এটা হচ্ছে একটা প্রুফ হলো। নেক্সট, এই পরের থিওরেমটা এক্স্যাক্টলি সেম, খালি ব্রাঞ্চে মানে কর্ডের জায়গায় ব্রাঞ্চ আসবে। তার মানে স্টেটমেন্টটা এরকম যে উইথ রেসপেক্ট টু এ গিভেন স্প্যানিং ট্রি T, a branch B that determines a fundamental cut set S is contained in every fundamental circuit associated with the chord scene S. তাহলে এটা একই রকম করে স্টেটমেন্টটা কি? স্টেটমেন্টটা জাস্ট অপোজিট। স্টেটমেন্টটা কিরকম? যদি আমরা একটা ব্রাঞ্চ নিয়ে নিই, মনে করলাম একটা ব্রাঞ্চ সি নিয়েছি, এই ব্রাঞ্চ সি এর রেসপেক্টে যদি আমরা একটা কাট সেট বানাই, তাহলে এসিডি হচ্ছে সেই কাট সেট। এবার এই এসিডির মধ্যে সি বাদ দিলে বাকি দুটো হচ্ছে আমাদের কি? কর্ড। তাহলে এই কর্ড এ আছে আর কর্ড ডি আছে, তাহলে আমরা যদি কর্ড এর রেসপেক্টে যদি আমরা সার্কিট বানাই, তাহলে সেটা হচ্ছে এসিবি বা বিএসসি যাই বলি বা এবিসি যাই বলি, এই কর্ডটা হচ্ছে এবিসি, মানে এই কর্ডের রেসপেক্টে ফান্ডামেন্টাল সার্কিটটা হচ্ছে এবিসি, এবং আরেকটা কর্ড ডি তার রেসপেক্টে সার্কিটটা হচ্ছে সিইডি। তাহলে সিইডি বা সিডিই যাই বলি, সেটা একটা মানে ফান্ডামেন্টাল সার্কিট হলো। এবার এই দেখতে পাচ্ছি এই দুটো ফান্ডামেন্টাল সার্কিটের মধ্যেই ব্রাঞ্চ সিটা কমন আছে, এই সিটা কিন্তু এই ফান্ডামেন্টাল সার্কিটেও আছে এবং অন্য একটা ফান্ডামেন্টাল সার্কিট সি টুতেই আছে। তার মানে এই যে কর্ডের রেসপেক্টে এই ব্রাঞ্চ সি এর রেসপেক্টে যে ফান্ডামেন্টাল কাট সেটটা তৈরি হলো, তার মধ্যে যে কর্ড গুলো আছে, প্রতিটা কর্ডের রেসপেক্টে যে ফান্ডামেন্টাল সার্কিট হলো, তার প্রত্যেকটার মধ্যে ব্রাঞ্চ সিটা বিলং করে। এবং এটা দেখাতে হবে যে অন্য কোনো কর্ডের রেসপেক্টে যদি আমরা সার্কিট বানাই, তার মধ্যে সি বিলং করে না। সেরকম একটা সার্কিট যদি আমরা একই রকম ভাবে এক্সাম্পল থেকে ধরে নিই, তাহলে আমরা যদি একই রকম করে একটা এরকম ধরে নিই যে আমাদের কাছে একটা এফ বলে একটা কর্ড আছে, এই এফ কর্ডের রেসপেক্টে যদি আমরা ফান্ডামেন্টাল সার্কিট ডিজাইন করি, তাহলে কি হবে? এফ ই এর মধ্যে কিন্তু কোথাও সি বলে যে ব্রাঞ্চটা নেই। তাহলে এটাই হচ্ছে বাকি অংশটা প্রমাণ। এই প্রুফটা একই রকম করে আছে, আমি প্রুফটা নিয়ে আর কথা বলছি না, প্রুফটা সিমিলারলি হবে। এখান থেকে একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট উঠে আসছে, সেটা হচ্ছে একটা কানেক্টেড গ্রাফের এজ কানেক্টিভিটি বলতে আমরা কি বুঝি। এজ কানেক্টিভিটি খুব সিম্পল। একটা কানেক্টেড গ্রাফের আমরা অনেক কাট সেট ডিজাইন করতে পারি, তাহলে যে কাট সেটটার মধ্যে সব থেকে কম সংখ্যক এলিমেন্ট থাকবে, তার মানে তার মধ্যে যে নাম্বারটা হবে, নাম্বার অফ এলিমেন্টস, সেটাই হচ্ছে ওই গ্রাফের এজ কানেক্টিভিটি হবে। তার মানে আমরা যে একটা কানেক্টেড গ্রাফের যতগুলো কাট সেট বানাতে পারবো, তার মধ্যে যে স্মলেস্ট কাট সেটটা হবে, তার মধ্যে যতগুলো এলিমেন্ট হবে, সেই নাম্বারটা হচ্ছে এজ কানেক্টিভিটি অফ দ্য গ্রাফ। যেমন এই গ্রাফটার ক্ষেত্রে আমাদের দেখতে পাচ্ছি এরকম অনেক কাট সেট আমরা ডিজাইন করতে পারি, কিন্তু সব থেকে ছোট কাট সেট কোনটা? না কে, মানে কে এজ দিয়ে যে কাট সেটটা বানাতে পারি, এটাকে ডিলিট করলেই কিন্তু গ্রাফটাও ডিসকানেক্টেড হবে। এই প্রত্যেকটাকে ডিলিট করলেই গ্রাফ ডিসকানেক্ট হতে হবে, কিন্তু সব থেকে কম এজ ডিলিট করে গ্রাফটাকে কিভাবে ডিসকানেক্ট করতে পারবো? সব থেকে কম এজ ডিলিট করে গ্রাফটাকে ডিসকানেক্ট করতে পারবো এক্ষেত্রে একটা এজ দিয়ে, দ্যাট ইজ কে। তাহলে এক্ষেত্রে আমি বলবো এই সেটটার মধ্যে একটা এলিমেন্ট আছে, তাহলে এই গ্রাফটার এজ কানেক্টিভিটি হচ্ছে 1। তার মানে আমি বলতে পারি এজ কানেক্টিভিটি মানে হচ্ছে একটা মানে মিনিমাম কটা এজ ডিলিট করে একটা গ্রাফকে আমরা ডিসকানেক্ট করতে পারি, সেই নাম্বারটা হচ্ছে এজ কানেক্টিভিটি অফ দ্য গ্রাফ। সেই ডেফিনেশনটা এখানে দেওয়া আছে। The number of edges in the smallest cut set is defined as the edge connectivity of the graph.
সিমিলারলি আরেকটা ইম্পর্টেন্ট কনসেপ্ট হচ্ছে ভার্টেক্স কানেক্টিভিটি। ভার্টেক্স কানেক্টিভিটি মানে হচ্ছে একটা গ্রাফ থেকে মিনিমাম কটা ভার্টেক্স ডিলিট করে ওই গ্রাফটাকে আমি ডিসকানেক্ট করতে পারি, সেটা হচ্ছে ভার্টেক্স কানেক্টিভিটি অফ দ্য গ্রাফ। তাহলে ভার্টেক্স কানেক্টিভিটি অফ এ কানেক্টেড গ্রাফ G is defined as the minimum number of vertex whose removal from G leaves the remaining graph disconnected. যে কোনো একটা ট্রি যেহেতু ব্রাঞ্চ ডিলিট করে মানে যে কোনো ভার্টেক্স ডিলিট করলে ট্রিটা ডিসকানেক্ট করা যেতে পারে, একটা ভার্টেক্স ডিলিট করে ট্রিটাকে সবসময় ডিসকানেক্ট করা যেতে পারে, সেই জন্য একটা ট্রির ভার্টেক্স কানেক্টিভিটি সবসময় 1 হবে। এখানে কতগুলো এক্সাম্পল দেওয়া হলো, যেমন এই গ্রাফটার ক্ষেত্রে এই ভার্টেক্সটাকে যদি আমরা ডিলিট করি তাহলে গ্রাফটা কিন্তু ডিসকানেক্টেড হবে। এই ভার্টেক্সটাকে ডিলিট করা মানে এই ভার্টেক্সের সঙ্গে অ্যাসোসিয়েটেড যে এজ গুলো হবে সেগুলো এজকেও ডিলিট করতে হবে। যেমন এই ভার্টেক্সটাকে যদি ডিলিট করি, এই এজটা, এই এজটা, এই এজটা, এই এজটা, মোট 4টে এজ এই গ্রাফ থেকে ডিলিট হয়ে যাবে। তাহলে যে রিমেনিং গ্রাফটা পড়ে থাকবে সেটা কিন্তু একটা ডিসকানেক্টেড হবে। মানে এখানে এই কটা ভার্টেক্সের একটা গ্রাফ মানে পাবো, আর এদিকে একটা সিঙ্গেল ভার্টেক্সের একটা গ্রাফ পাবো। তাহলে এক্ষেত্রে আমি বলতে পারি এই গ্রাফটার ভার্টেক্স কানেক্টিভিটি হচ্ছে 1। কিন্তু এই যে পরের গ্রাফটা যদি আমরা দেখছি, এই গ্রাফে এমন কোনো ভার্টেক্স নেই যেই ভার্টেক্সটা ডিলিট করলে গ্রাফটা ডিসকানেক্টেড হয়ে যাবে। তার মানে এই গ্রাফটার ভার্টেক্স কানেক্টিভিটি কোনোভাবেই 1 হতে পারবে না। তাহলে এবং দেখতে পাচ্ছি বেসিক্যালি এই গ্রাফটার ভার্টেক্স কানেক্টিভিটি হচ্ছে 2, মানে মিনিমাম দুটো ভার্টেক্স ডিলিট করলে তবেই গ্রাফটা ডিসকানেক্টেড হবে। তাহলে এর ভার্টেক্স কানেক্টিভিটি হচ্ছে 2। এখানে যেমন এক্সাম্পল দেখানো হচ্ছে, এই দুটো ভার্টেক্স যদি আমরা ডিলিট করি তাহলে এই গ্রাফটা কিন্তু ডিসকানেক্টেড গ্রাফ হয়ে যাবে। এবার আসছি হচ্ছে সেপারেবল গ্রাফ। সেপারেবল গ্রাফ কি? সেপারেবল গ্রাফ মানে হচ্ছে যে গ্রাফের ভার্টেক্স কানেক্টিভিটি 1 তাকে আমরা বলি সেপারেবল গ্রাফ, এবং যাদের ভার্টেক্স কানেক্টিভিটি 1-এর বেশি তাদেরকে আমি বলি নন সেপারেবল গ্রাফ। এবং যেহেতু সেপারেবল গ্রাফের ডেফিনেশন থেকে জানা যাচ্ছে যে ভার্টেক্স কানেক্টিভিটি 1, তার মানে একটা ভার্টেক্স ডিলিট করলেই ওই গ্রাফটা ডিসকানেক্টেড হবে। তাহলে যে ভার্টেক্স ডিলিট করে ওই গ্রাফটাকে আমি ডিসকানেক্ট করব সেই ভার্টেক্সটাকে আমরা বলবো কাট ভার্টেক্স কিংবা আর্টিকুলেশন পয়েন্ট। কাট ভার্টেক্স কিংবা আর্টিকুলেশন পয়েন্ট। যেমন এই গ্রাফটার ভার্টেক্স কানেক্টিভিটি 1, তাহলে এটা একটা সেপারেবল গ্রাফ, এবং এর কাট ভার্টেক্স হচ্ছে এই পার্টিকুলার এই ভার্টেক্সটা। এই ভার্টেক্সটা যদি আমরা ডিলিট করি তাহলে কিন্তু গ্রাফটা ডিসকানেক্ট হবে। যেমন এই গ্রাফটারও ভার্টেক্স কানেক্টিভিটি হচ্ছে 1, তাহলে এটাকে যদি আমরা ডিলিট করি, এই ভার্টেক্সটাকে ডিলিট করি, তাহলে গ্রাফটা ডিসকানেক্ট হবে। তবে এই মানে ডিসকানেক্ট হওয়ার ক্ষেত্রে আমরা এরকম করে বলতে পারি যে একটা গ্রাফ সেপারেবল গ্রাফ তখনই হবে যদি ওই গ্রাফের মধ্যে এমন একটা সাবগ্রাফ এক্সিস্ট করে যেই সাবগ্রাফটা যদি মেন গ্রাফ থেকে বাদ দিই, রিমেনিং যে গ্রাফটা পড়ে থাকবে, দ্যাট ইজ দ্য কমপ্লিমেন্ট অফ দ্য সাবগ্রাফ। তাহলে এই যে দুটো গ্রাফ হলো, একটা সাবগ্রাফ জি হলো আর একটা কমপ্লিমেন্ট অফ জি ওই গ্রাফে, সেটা হচ্ছে জি বার হলো। এই দুটো মানে সাবগ্রাফের একটাই মাত্র কমন ভার্টেক্স থাকবে এবং সেটা সেই কাট ভার্টেক্সটা হবে। একটাই মাত্র কমন ভার্টেক্স থাকবে এবং সেই ভার্টেক্সটাই হচ্ছে কাট ভার্টেক্স হবে। এই কমন ভার্টেক্সটাই বেসিক্যালি ডিলিট করলে আমরা এই গ্রাফটাকে দুটো ভাগে ভাগ করতে পারবো। এক্ষেত্রে এই যে দুটো সাবগ্রাফকে আমরা বলবো এই গ্রাফের একটা করে ব্লক বা কম্পোনেন্ট। এইগুলোকে বেসিক্যালি ব্লক না, আমি বলতে পারি কম্পোনেন্ট। মানে এইগুলোকে ডিলিট করলে, মানে এটা একটা এই কাট ভার্টেক্সের রেসপেক্টে আমরা যদি একটা পার্টিশন করি তাহলে এই গ্রাফটা দুভাগে ভাগ হবে। এইদিকে একটা সাবগ্রাফ পাবো, এইদিকে একটা সাবগ্রাফ পাবো। আজকের মতো এই অবধি থাক। আমরা এই ভার্টেক্স কানেক্টিভিটি এবং এজ কানেক্টিভিটি নিয়ে আবার পরে একটা ভিডিওতে আসবো।